আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের পদার্থবিজ্ঞান লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার, প্রভাষক পদার্থবিজ্ঞান। তোমরা যে যেখান থেকে আজকের এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করছো এবং যারা পরবর্তীতে অংশগ্রহণ করবে তাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তোমরা জানো আমরা নবম অধ্যায় থেকে আলোচনা করছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টপিক হচ্ছে অনুনাদ এবং বিট। গত ক্লাসে আমরা শব্দের তরঙ্গের উপরিপাতন নীতি নিয়ে আলোচনা করেছিলাম। এই উপরিপাতনের ফলে তিনটি চমকপ্রদ ঘটনা ঘটে, তার মধ্যে একটি রয়েছে স্থির তরঙ্গ। গত ক্লাসে আমরা এই স্থির তরঙ্গ নিয়ে আলোচনা করেছি। আরও দুটি ঘটনা রয়েছে, একটি হচ্ছে বিট এবং আরেকটি হচ্ছে ব্যতিচার। তা আজকের ক্লাসে আমরা বিট নিয়ে আলোচনা করব এবং তার সাথে আরও একটি টপিকস সংযুক্ত করেছি, সেটা হচ্ছে অনুনাদ। তাহলে আর দেরি না করে চলো আমরা আজকে আমাদের ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা শুরু করব অনুনাদ। তোমরা দেখতে পাচ্ছ অনুনাদ। তো অনুনাদ শব্দটির সঙ্গে আমাদের সবারই প্রায় কম বেশি পরিচিত আছে, তবু আমরা আজকে এটা নিয়ে একটি বিষয় আলোচনা করব। অনুনাদ আসলে কি? আমরা জানি প্রত্যেকটি বস্তুর একটা নিজস্ব কী আছে, কম্পাঙ্ক আছে। এই বস্তুটিকে যদি বাহির থেকে কোনো বল প্রয়োগ করে যদি কম্পিত করা হয়, অর্থাৎ যদি আন্দোলিত করা হয়, তাহলে সেটি কিন্তু কম্পিত হবে। তাহলে বস্তুর এই নিজস্ব কম্পন আর এই আরোপিত কম্পন এরা যদি পরস্পর সমান হয়, তখন বস্তুটি সর্বোচ্চ বিস্তারে কম্পিত হতে থাকে। এই ঘটনাই হচ্ছে অনুনাদ। কিন্তু বস্তু নিজস্ব কম্পাঙ্ক এবং বাহির থেকে আরোপিত কম্পাঙ্ক যদি সমান না হয়, তাহলে কিন্তু কম্পন কিন্তু কম হবে এবং কম্পাঙ্ক এত উচ্চ বিস্তারে কম্পাঙ্কিত হবে না। যার ফলে এই কম্পনের বিস্তার কিন্তু বেশিক্ষণ, কম্পাঙ্ক কিন্তু বেশিক্ষণ স্থায়ী থাকবে না। তো যাই হোক, আমরা আবার এটি সহজভাবে যদি অনুনাদের সংজ্ঞাটি দিতে চাই, তাহলে আমরা বলতে পারি যে কোনো বস্তুর নিজস্ব কম্পাঙ্ক এবং বাহির থেকে আরোপিত কম্পাঙ্ক যদি সমান হয়, তাহলে বস্তুটি সর্বোচ্চ বিস্তারে কম্পিত হতে থাকে এবং এই কম্পন কিন্তু বেশ দীর্ঘস্থায়ী হয়। তাহলে এই ঘটনাকে বলে আমরা অনুনাদ। তাহলে আমরা একটি পরীক্ষা করি, এই পরীক্ষার মাধ্যমে আমরা সহজেই অনুনাদ সম্পর্কে পরিষ্কার ধারণা পাবো। দেখা যাক, আমরা বোর্ডে একটি চিত্র এঁকেছি। চিত্রের সাথে দেখা যাচ্ছে প্রথমে আমরা একটা সুতা নিয়েছি, একটা চিকন সুতা। এই সুতাটি সুতারির দুই প্রান্ত দুটি দৃঢ় অবলম্বন থেকে আমরা সংযুক্ত করে দিয়েছি। এবার এই সুতার সাথে চারটি সরল দোলক পি, কিউ, আর, এস আমরা ঝুলে দিয়েছি। সরল দোলক সম্পর্কে তোমরা নবম দশম শ্রেণীতে পড়েছো যে একটি ওজনহীন, অপ্রসারণীয় এবং নমনীয় সুতার সাহায্যে যদি কোনো ক্ষুদ্র ভারী বস্তুকে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়, এবং যদি এই ক্ষুদ্র বস্তুটি সুতাসহ এদিক ওদিক দোলে, তবে সেইটি কিন্তু সরল দোলক। আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে চারটি সরল দোলক রয়েছে এবং এই দোলকটির মধ্যে প্রথম যে দোলকটি রয়েছে এটি কিন্তু সুতার দৈর্ঘ্য কিন্তু সবচাইতে কম, এবং কিউ এবং আর এই দুটি দোলকের সুতার দৈর্ঘ্য সমান এবং পি এর থেকে একটু হলেও বেশি। এবং চতুর্থ যে দোলকটি রয়েছে এস, এই দোলকটির সুতার দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এবার আমরা কি করব, এই চারটি দোলক রয়েছে, এর মধ্যে যদি আমরা এই কিউ দোলকটিকে যদি সামনে একটু টেনে যদি এটাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে কি ঘটবে? তাহলে দেখা যাবে যে এই কিউ দোলকের প্রভাবে আর দোলকটি কিন্তু কম্পিত হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে দেখা যাবে যে সবগুলো দোলকই কিন্তু কম্পন সৃষ্টি হয়েছে। অর্থাৎ কিন্তু এই যে আর এর কম্পন, এই আর দোলকটি, এই দোলকটির কিন্তু সর্বোচ্চ বিস্তারে কম্পিত হচ্ছে এবং এই কম্পনের বিস্তার অনেক বেশি এবং দীর্ঘস্থায়ী। আর বাকি যে দোলকগুলি রয়েছে অর্থাৎ পি এবং এস, এই দোলক দুটি কিন্তু মানে অনেক অল্প বিস্তারে কম্পিত হচ্ছে এবং এই কম্পনের স্থায়িত্ব অনেক কম এবং কিছুক্ষণ পরপর থেমে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে একটু পরে আবার কম্পন শুরু হয়েছে। এই ঘটনা থেকে আমরা আসলে কী বুঝতে পারলাম? প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আর দোলকটি সর্বোচ্চ বিস্তারে কম্পিত হচ্ছে এবং এই কম্পনের স্থায়িত্ব অনেক বেশি। এটার কারণ কি? এটির কারণ হচ্ছে যে কিউ এবং আর এই দুটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য কিন্তু সমান, যার ফলে এদের কম্পাঙ্ক সমান। তাহলে আমি আর দোলকের যে কম্পাঙ্ক, সেই একই কম্পাঙ্ক আমরা আরোপিত করলাম আর এর উপর, মানে প্রয়োগ করলাম, যার ফলে দুইটি দোলকের কম্পাঙ্ক সমান হয়ে গেল। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এখানে অনুনাদ সৃষ্টি হয়েছে, যার ফলে এটা মানে সর্বোচ্চ বিস্তারে এটি কম্পিত হচ্ছে এবং এই কম্পনটি বেশ অনেকক্ষণ ধরে চলছে, অর্থাৎ কম্পনটি দীর্ঘস্থায়ী হচ্ছে। পক্ষান্তরে পি এবং এস এই দোলকটির সুতার দৈর্ঘ্য কিন্তু সমান নয়, অর্থাৎ পি এর সুতার দৈর্ঘ্য অনেক ছোটো এবং এসের
সুতার দৈর্ঘ্যটি অনেক বড়, যার ফলে এই দুটি দোলকের কম্পাঙ্ক কিন্তু সমান নয়, যার ফলে তারা কিন্তু অনুনাদ সৃষ্টি করতে পারেনি, যার ফলে তাদের কম্পনের স্থায়িত্ব অনেক কম হয়েছে এবং এটা অনেক অল্প বিস্তারে কম্পিত হয়েছে। তোমরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এবার আমরা আরও একটু বাস্তব উদাহরণ যদি দিতে পারি তাহলে তোমরা বিষয়টি মনে হয় আরও বেশি পরিষ্কারভাবে বুঝতে পারবে। আমরা একটু বাস্তব একটু উদাহরণ নিয়ে আসি। আমরা খেয়াল করলে দেখতে পাবো অনেকগুলো ঝুলন্ত ব্রিজ তোমরা দেখেছো। এই ঝুলন্ত ব্রিজে কিন্তু একটি নিজস্ব কী আছে, নিজস্ব কম্পাঙ্ক আছে। এই কম্পাঙ্কটি নির্ভর করে কার উপর? এই ব্রিজের উপাদান, ব্রিজের দৈর্ঘ্য এবং ব্রিজের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। আমরা অনেক সময় খেয়াল করেছি, যদি একটা সুসজ্জিত একটা সুশৃঙ্খল স্কাউট দল যদি এই ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে মার্চ করতে করতে চলে যায় তাহলে কি ঘটনা ঘটবে? এই যে একটা নির্দিষ্ট সময় পর পর পা ফেলা অর্থাৎ মার্চ করা, এর অর্থ হচ্ছে কিন্তু একটা নির্দিষ্ট একটা কী সৃষ্টি করা, একটা কম্পন সৃষ্টি করা। তাহলে এর কিন্তু একটা নিজস্ব কম্পাঙ্ক তৈরি হলো, অর্থাৎ এই ব্রিজের উপর সৈন্য দলের বা স্কাউট দলের মার্চ করার মাধ্যমে একটি নির্দিষ্ট কম্পাঙ্ক আরোপিত করা হলো। আবার ব্রিজেরও রয়েছে একটি নির্দিষ্ট কম্পাঙ্ক। এই দুটি কম্পাঙ্ক অর্থাৎ ব্রিজের নিজস্ব কম্পাঙ্ক এবং স্কাউট দলের মার্চের মাধ্যমে আরোপিত কম্পাঙ্ক, এই দুটি যদি সমান হয়ে যায় তাহলে ব্রিজটি কী হয়? সর্বোচ্চ বিস্তারে কম্পিত হওয়া শুরু করে, অর্থাৎ অনেক বেশি জোরে জোরে কম্পন সৃষ্টি হয়। এর ফলে কিন্তু ব্রিজটি ভেঙে পড়ে যেতে পারে, যার ফলে এই ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে সৈন্যদল বা স্কাউট দলের কিন্তু মার্চ করে যাওয়া নিষেধ করা হয়েছে এবং তাদেরকে এখান থেকে হেঁটে যেতে বলা হয়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আসলে অনুনাদ জিনিসটা কী এবং বাস্তবে আমরা অনুনাদের উদাহরণ কেমন এটি আমরা আজকে বুঝতে পারলাম। এই বিষয়টি থেকে কিন্তু একটা হোমওয়ার্ক থাকতে পারে বা একটা প্রশ্ন তোমাদের জন্য থাকবে, কাজে এই বিষয়টি তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী টপিকসে আসবো। আমাদের পরবর্তী টপিকস রয়েছে বিট। এই যে বিট শব্দটির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত রয়েছি। আমরা যখন কোনো সাউন্ড বক্স বা কোনো স্পিকারে আমরা গান শুনি তখন কিন্তু বিট শব্দটি আমরা প্রায় ব্যবহার করি এবং আমরা অনেকের কাছে ব্যবহার করতে শুনি। তাহলে পদার্থবিজ্ঞানের ভাষায় আসলে বিটটা কী সেটি আমরা আজকে শিখব। তাহলে বিটের আমরা আগে এটি সংজ্ঞাটা দেখে নেই। প্রায় সমান বিস্তার এবং সামান্য কম্পাঙ্কের পার্থক্য বিশিষ্ট দুইটি শব্দ তরঙ্গ যদি পরস্পরের উপর উপরিপাতন ঘটে তাহলে কি হয়? শব্দের বিস্তার বা শব্দের তীব্রতা পর্যায়ক্রমে কী হয়? হ্রাস বৃদ্ধি হয়। এই ঘটনা হচ্ছে বিট। তাহলে বিট সৃষ্টি হয় কিভাবে? আমরা একটি পরীক্ষার মাধ্যমে এটি আরও একটি পরিষ্কারভাবে বুঝতে পারবো। এই যে সুর শলাকা পরীক্ষা আমরা এখানে লিখেছি, সুর শলাকা পরীক্ষা। যে বিটের সঙ্গে আমরা কি বললাম? যে দুটি প্রায় সমান বিস্তার এবং সামান্য পার্থক্যের কম্পাঙ্ক বিশিষ্ট দুইটি শব্দ তরঙ্গ যদি পরস্পরের উপর আরোপিত হয় বা উপরিপাতন ঘটে তাহলে কি হয়? শব্দের তীব্রতা পর্যায়ক্রমে কি হয়? হ্রাস বৃদ্ধি পায়। এই ঘটনাই হচ্ছে বিট। আমরা একটু এই পরীক্ষাটা করে দেখি। সুর শলাকা পরীক্ষা আমরা কি নিলাম? প্রথমে দুইটি সুর শলাকা নেব। এই দুটি সুর শলাকা দুইটি ফাঁপা বক্সের উপর আমরা কি করব? এটা খাড়াভাবে স্থাপন করব। এবার একটি হাতুড়ি নিব। এই হাতুড়িটি আমরা একটি রাবারের প্যাড দিয়ে অথবা একটা ন্যাকড়া দিয়ে এটাকে আমরা কী করলাম? পেঁচিয়ে নিলাম। নেওয়ার পরে এই হাতুড়িটি দ্বারা ওই সুর শলাকা দুটির উপর যদি আমরা ক্রমান্বয়ে বা পর্যায়ক্রমে যদি আঘাত করি তাহলে দেখা যাবে যে একই রকম শব্দ, একই বিস্তারের দুটি শব্দ এবং বারবার মানে শব্দটি উৎপন্ন হয়ে চলেছে। এবার যদি আমরা এই হাতুড়ি দিয়ে এই সুর শলাকায় যদি আমরা একই সাথে আঘাত করি তাহলে আমরা একই ঘটনা দেখব যে একই রকম শব্দ এবং তীব্র বিস্তারের শব্দ কিন্তু ক্রমান্বয়ে বারবার উৎপন্ন হয়েই চলেছে। এবার যদি আমরা এই একটি সুর শলাকাকে, যে কোনো একটি সুর শলাকাকে যদি আমরা একটু কাপড় দিয়ে পেঁচিয়ে দিই তাহলে কী হবে? যেটাকে আমরা কাপড় দিয়ে পেঁচাবো সেটির কিন্তু কম্পাঙ্ক কিন্তু কী হবে? কমে যাবে। অর্থাৎ দুইটি সুর শলাকার মধ্যে কম্পাঙ্কের একটা পার্থক্য সৃষ্টি হবে। এই পর্যায়ে যদি আমরা ওই হাতুড়ি দিয়ে যদি আমরা সুর শলাকা দুটিকে আঘাত করি তাহলে কিন্তু আর আগের মতো মানে একইভাবে একটানা শব্দ উৎপন্ন হবে না। তাহলে কী হবে? শব্দ কখনো কখনো প্রবল শব্দ শোনা যাবে আর কখনো কখনো মানে নিঃশব্দ অর্থাৎ খুবই আস্তে শব্দ শোনা যাবে। অর্থাৎ শব্দের তীব্রতার এই পর্যায়ক্রমে হ্রাস বৃদ্ধি ঘটবে। অর্থাৎ এখানে কী হয়েছে? অনুনাদ সৃষ্টি, অর্থাৎ এখানে বিট সৃষ্টি হয়েছে। এতে শব্দের তীব্রতা পর্যায়ক্রমে বাড়ছে আবার পর্যায়ক্রমে কমছে, অর্থাৎ এখানে কী হয়েছে? বিট সৃষ্টি হয়েছে। এবার আমরা দেখব যে বিট আসলে গাণিতিকভাবে কীভাবে দেখানো যায়, আসলে কত সময় পর পর বিট সৃষ্টি হয় বা দুইটি বিটের মধ্যবর্তী সময় ব্যবধান কত, এগুলো নিয়ে আমরা একটু কথা বলি। তাহলে আমরা দেখি যে ধরি দুইটি শব্দ তরঙ্গ, একটি হচ্ছে Y1
ইকুয়াল টু এ সাইন 2 পাই f1t, এবং আরেকটি হচ্ছে y2 ইকুয়াল টু এ সাইন 2 পাই f2t। এই যে এখানে আমরা লিখলাম দুইটি শব্দ তরঙ্গ, একটি বিস্তার হচ্ছে y1 এবং আরেকটি বিস্তার হচ্ছে y2। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম তরঙ্গের যে কম্পাঙ্ক সেটা হচ্ছে f1 এবং দ্বিতীয়টির কম্পাঙ্ক হচ্ছে f2। তাহলে আমরা বিটের সংজ্ঞায় কিন্তু বলেছি যে প্রায় সমান বিস্তার এবং সামান্য কম্পাঙ্কের পার্থক্য বিশিষ্ট দুইটি শব্দ তরঙ্গর উপরিপাতন ঘটতে হবে, অর্থাৎ এখানে কিন্তু f1 এবং f2 সমান নয়। আমরা এখানে ধরে নেই যে f1 গ্রেটার দেন f2, অর্থাৎ f1 সামান্য বড়। এবার আমরা বলেছি যে এই দুটি শব্দ তরঙ্গের যদি উপরিপাতন ঘটে তাহলে শব্দের তীব্রতার কী হয়, পর্যায়ক্রমে হ্রাস বৃদ্ধি ঘটে। এবার আমরা উপরিপাতনের শর্ত অনুযায়ী আমরা এই দুটি তরঙ্গকে আমরা ব্যবহার করে আমরা কী করব, আমরা একটি লব্ধি তরঙ্গ দেখব। যে আমরা উপরিপাতনের শর্ত অনুযায়ী আমরা জানি যে y ইকুয়াল টু y1 প্লাস y2। তাহলে আমরা এই দুটির মান এখানে বসিয়ে দেব, a সাইন 2 পাই f1t প্লাস a সাইন 2 পাই f2t। এবার আমরা এ এখান থেকে কমন নিতে পারি, তাহলে কি দাঁড়ায়, সাইন 2 পাই f1t প্লাস সাইন 2 পাই f2t। এবার আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করতে পারি। আমরা গত ক্লাসেও যে সূত্রটি প্রয়োগ করেছিলাম সাইন সি প্লাস সাইন ডি, এইটিকে আমরা সি ধরলাম এবং এইটিকে আমরা কী ধরলাম, ডি ধরলাম। তাহলে সাইন সি প্লাস সাইন ডি সূত্রটি আমরা প্রয়োগ করি, তাহলে কি হবে, 2 সাইন সি প্লাস ডি বাই 2, সি কোনটা 2 পাই f1t সি প্লাস এবার ডি 2 পাই f2t সাইন সি সি প্লাস ডি বাই 2। এবার একইভাবে কস 2 পাই f1t মাইনাস 2 পাই f2t ডিভাইডেড 2। আমরা সূত্রটি প্রয়োগ করলাম যে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। এবার আমরা হিসাব করি 2a সাইন, আমরা দেখতে পাচ্ছি দুইটার মধ্যে কিন্তু 2 পাই রয়েছে, তাহলে আমরা 2 পাই কমন নিতে পারি, তাহলে কী পাবো, f1 প্লাস f2 ডিভাইডেড 2 পাবো আমরা। এবং আরও একটি কমনের বিষয় রয়েছে, সেটা হচ্ছে টিটিকে আমরা কমন নিয়ে সাইডে রেখে দিলাম। একইভাবে cos 2 পাই f1 মাইনাস f2 ডিভাইডেড 2 ইন্টু টি। আমরা একটি সমীকরণ পেয়ে গেলাম। এবার আমরা দেখব যে আমরা আগের মতো আমরা এই লব্ধি তরঙ্গ পেলাম এখানে, তার লব্ধি তরঙ্গের বিস্তার কী হবে, এই যে 2a এবং cos এইটুকু হবে কিন্তু লব্ধি তরঙ্গের বিস্তার। তাহলে আমরা বিস্তারটিকে আমরা ক্যাপিটাল A ধরলাম, তাহলে a সাইন 2 পাই f1 প্লাস f2 ডিভাইডেড 2 ইন্টু টি। তাহলে এটিকে আমরা একটি সমীকরণ দিলাম, সমীকরণ 1। তাহলে এটি আমরা কি পেলাম, এটি আমরা পেলাম হচ্ছে এই যে দুটি তরঙ্গের উপরিপাতনের ফলে যে লব্ধি তরঙ্গটি সৃষ্টি হলো সেইটি হচ্ছে সেই তরঙ্গের বিস্তার হচ্ছে a এবং এই তরঙ্গের কম্পাঙ্ক হচ্ছে কোনটা, কম্পাঙ্ক হচ্ছে f1 প্লাস f2 ডিভাইডেড 2, অর্থাৎ দুইটি তরঙ্গের কম্পাঙ্কের গড় হলে লব্ধি তরঙ্গের কম্পাঙ্ক। এবার আমরা এই তরঙ্গ থেকে দেখতে পাচ্ছি যে এই তরঙ্গের বিস্তারটা হলো কি, এখানে আমরা বিস্তার আমরা একটু সাইডে লিখে রাখি, বিস্তার এ কোনটা ধরেছি আমরা 2a এবং এখানে রয়েছে cos f1 মাইনাস f2 ডিভাইডেড 2 ইন্টু টি। তাহলে এটি রয়েছে আমাদের এখানে বিস্তার। এখানে একটা 2 পাই রয়েছে, 2 পাই রয়েছে। তাহলে এটি হচ্ছে লব্ধি তরঙ্গের বিস্তার, আর এটি হচ্ছে আমাদের লব্ধি তরঙ্গের মূল সমীকরণ, যার বিস্তার হচ্ছে a এবং কম্পাঙ্ক হচ্ছে দুইটি তরঙ্গের গড় মানের সমান। এবার আমরা দেখব এই যে লব্ধি তরঙ্গের আমরা নতুন তরঙ্গ অর্থাৎ লব্ধি তরঙ্গের যে আমরা বিস্তারটি পেলাম সেই বিস্তারের মধ্যে কি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু টি রয়েছে, অর্থাৎ এই বিস্তারটি কিন্তু সময়ের সাথে সম্পর্কিত, অর্থাৎ সময় ক্ষেপণ হওয়ার সাথে সাথে কিন্তু এই যে কোসাইন সংশ্লিষ্ট কোণ, অর্থাৎ কোণ মানে কোনটা, এই যে 2 পাই এই পুরা রাশিটা যখন টি অর্থাৎ সময় বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু কোসাইন সংশ্লিষ্ট এই কোণটি কিন্তু ধীরে ধীরে হ্রাস বৃদ্ধি পাচ্ছে। তাহলে
এই টিটা কি? টি আসলে তাহলে একজন প্রশ্ন করেছে যে 4 নং চিত্র অর্থাৎ এইটি সুর শলাকা পরীক্ষা, এটি একজন বর্ণনা করতে বলেছে। আমরা তাহলে আরেকটু বলে নিই এটা। আচ্ছা, চিত্রসহ তাহলে আমরা চিত্রসহ একটু দেখে নেই দুটি সুর শলাকা কেমন। এই দুটি সুর শলাকা এরকম, এগুলো হচ্ছে সুর শলাকা। এবং এই সুর শলাকাকে যদি আমরা একটু বক্সের মধ্যে একটা ফাঁপা বক্স অর্থাৎ ভিতরে ফাঁকা রয়েছে এরকম বক্সের মধ্যে যদি আমরা লম্বাভাবে স্থাপন করি, স্থাপন করার পরে যদি একটা হাতুড়ি দিয়ে এটাকে আমরা আঘাত করব, একটা হাতুড়িকে আমরা কী করবো, প্রথমে কাপড় পেঁচিয়ে নিব অথবা রাবারের প্যাড দিয়ে পেঁচিয়ে নিব, নিয়ে আমরা কী করব, আমরা এই সুর শলাকাকে আঘাত করব। এই সুর শলাকাকে যদি আমরা আগে পিছিয়ে আঘাত করতে থাকি তাহলে এটা ক্রমাগত শব্দ উৎপন্ন করে চলেছে। দেখা যাবে যে একই সাথে শব্দ মানে একটা শব্দ উৎপন্ন করে চলেছে। এবং আমরা যদি এই হাতুড়ি দিয়ে যদি এই দুটিকে যদি আমরা একই সঙ্গে আঘাত করি তবুও কিন্তু আমরা এই একই ঘটনায় দেখতে পাবো যেটা একটা শব্দ উৎপন্ন করে চলেছে। এবার যদি আমরা এই সুর শলাকাকে যদি আমরা এই যে কোনো একটাকে এক প্রান্তে আমরা কী করবো, কাপড় পেঁচিয়ে দিব। যদি আমরা কাপড় পেঁচিয়ে দিই তাহলে কী দেখা যাবে যে এটির কম্পাঙ্ক অবশ্যই কমে যাবে। তোমরা ছোটোবেলায় পড়েছো যে কম্পন ছাড়া কিন্তু শব্দ উৎপন্ন হয় না। যে একটি আমরা এই স্টিলের গ্লাস নিলাম, সেই গ্লাসটিকে একটা চামচ দিয়ে আঘাত করলাম, তাহলে সেই গ্লাসটি কী হলো, শব্দ উৎপন্ন হলো, কম্পন সৃষ্টি হলো এবং শব্দ উৎপন্ন হলো। যদি আমরা কিছুক্ষণ পরে এই গ্লাসটিকে হাত দিয়ে ধরি তাহলে কী হয়, কম্পন থেমে যাবে, তারপরে শব্দও থেমে যাবে। অর্থাৎ কম্পন ছাড়া কিন্তু শব্দ উৎপন্ন হয় না। তাই যখনই আমরা এর সাথে রাবার পেঁচিয়ে দিব এর অর্থ হচ্ছে কি, এখানে কম্পাঙ্কটা কমে যাবে। অর্থাৎ এটি কম্পাঙ্ক কমে গেল, এটি কিন্তু কমেনি, এটি আগের মতো রয়েছে। তাহলে দুইটির কম্পাঙ্ক কিন্তু আলাদা হয়ে গেল। যখনই দুটি কম্পাঙ্ক আলাদা হয়ে গেল সেই সময় যদি আমরা হাতুড়ি দিয়ে আঘাত করি তাহলে কী হবে, তাহলে আগের মতো আর একটানা শব্দ উৎপন্ন হবে না। তাহলে দেখা যায় শব্দ কী হবে, ক্রমান্বয়ে উৎপন্ন হচ্ছে আবার ক্রমান্বয়ে থেমে যাচ্ছে। অর্থাৎ শব্দের তীব্রতা কখনো বৃদ্ধি পাচ্ছে কখনো হ্রাস পাচ্ছে, কখনো জোরে শব্দ শোনা যাচ্ছে কখনো আবার ধীরে শব্দ শোনা যাচ্ছে। এটি হওয়ার কারণ কি, এখানে এটি হচ্ছে বিট। অর্থাৎ একই রকম ভিন্ন কম্পাঙ্কের দুটি শব্দ তরঙ্গের উপরিপাতনের ফলে এই যে শব্দের তীব্রতার কী হয়েছে, হ্রাস বৃদ্ধি হয়েছে, যার ফলে বিটের সৃষ্টি হয়েছে। তাহলে আমরা চিত্রসহ তোমাদের দেখিয়ে দিলাম। যে প্রশ্নটি করেছিল আশা করি সে উত্তরটি পেয়েছো। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। এবার আমরা এটি নিয়ে আলোচনা করি। আমরা এটির কথা বলেছিলাম যে এটি হচ্ছে লব্ধি তরঙ্গের বিস্তার। লব্ধি তরঙ্গের বিস্তার এই বিস্তারটি কিন্তু এই টি এর উপর নির্ভরশীল। অর্থাৎ সময়ের সাথে সময় যখন ক্ষেপণ হবে, অর্থাৎ ধীরে ধীরে যখন সময় অতিবাহিত হবে অর্থাৎ সময় বৃদ্ধি পাবে, সেই সময় বৃদ্ধি পালে কিন্তু কোসাইন সংশ্লিষ্ট যে কোণটি রয়েছে অর্থাৎ 2π(f1 - f2) / 2 × t, এই পুরো বিষয়টা কিন্তু ধীরে ধীরে কী হবে, বৃদ্ধি পাবে। আর এটি বৃদ্ধি পেলে কিন্তু আমরা জানি যে cos θ এর মানও পর্যায়ক্রমিকভাবে হ্রাস বৃদ্ধি পাবে, অর্থাৎ কমবে আবার বাড়বে। তাহলে এই যখনই কোসাইন অর্থাৎ এই যে cos θ, এই পুরো বিষয়টা, এই cos θ এর মান যখন কী হবে, হ্রাস বৃদ্ধি পাবে অর্থাৎ বিস্তারের মানও হ্রাস বৃদ্ধি পাবে। বিষয়টি খুবই পরিষ্কার। এবার আমরা জানি একটি সূত্র জানি আমরা যে I = a², অর্থাৎ শব্দের তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। যখনই শব্দের বিস্তার ক্রমান্বয়ে হ্রাস বৃদ্ধি পাবে তখন কিন্তু তীব্রতাও হ্রাস বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে কী হবে, এখানে বিট সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই যে লব্ধি তরঙ্গের যে সমীকরণটি রয়েছে এখান থেকে কিন্তু আমরা বিট সৃষ্টি হওয়ার যে একটা ব্যাখ্যা এটি আমরা কিন্তু পেয়ে গেলাম। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এবার আমরা আসি যে বিট সৃষ্টির এই সমীকরণ থেকে আমরা বিট সৃষ্টি হওয়ার যে ব্যাখ্যাটি আমরা পেলাম, কিন্তু আসলে কোন কোন সময়গুলোতে বিট সৃষ্টি হয়, আসলে কতক্ষণ সময় পর পর বিট সৃষ্টি হয় সেটি আমরা এবার দেখব। আমরা বলেছিলাম যে একই বিস্তার এবং সামান্য কম্পাঙ্কের পার্থক্য বিশিষ্ট দুইটি শব্দ তরঙ্গ পরস্পর উপর কী হলে উপরিপাতন ঘটলে শব্দের তীব্রতা কখনো হ্রাস পায় কখনো আবার কী হয়, বৃদ্ধি পায়। এই যে শব্দ বৃদ্ধি পায় এটিকে আমরা বলবো হচ্ছে উচ্চ শব্দ বা কী বলবো আমরা যে প্রবল শব্দ। আর যখন হ্রাস পায় এটিকে আমরা বলবো যে নিঃশব্দ। তাহলে আমরা দেখি প্রবল শব্দ কখনো হয় আর কখনো নিঃশব্দ হয়, এটি আমরা এবার দেখব। তাহলে আমাদের এই বিস্তারটির প্রয়োজন রয়েছে। আচ্ছা, তাহলে দেখো এই যে বিস্তার, এটা হচ্ছে নতুন তরঙ্গ অর্থাৎ লব্ধি তরঙ্গ, দুইটি মিলে যে একটি নতুন তরঙ্গের সৃষ্টি হলো সেই লব্ধি তরঙ্গের বিস্তার হচ্ছে এ। তা আমরা প্রথমেই বলবো যে কখন কখন প্রবল শব্দ উৎপন্ন হয়। আমরা বলেছি যে প্রবল শব্দ কখন হবে, যখন বিস্তার সর্বোচ্চ হবে, অর্থাৎ বিস্তার ± কী হবে 2a, এর সর্বোচ্চ বিস্তার। এবার এই বিস্তারের মানটি আমরা এখান থেকে বসিয়ে দেবো। কী পাবো, 2a = দুঃখিত 2a cos 2π f1 - f2 / 2 ইন্টু কী হবে t। তাহলে এইটা সমান কী পেলাম আমরা, ±2a, এটি আমরা পেলাম। একজন শিক্ষার্থী প্রশ্ন করেছিলে
তাহলে আমরা বুঝতে পারছি তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনছো, এই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা আরও কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে গিয়ে জানাবে, আমরা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার দেখো আমরা দুই দিক থেকে যদি এই টু এ যদি দুই দিক থেকে আমরা বাদ দিয়ে দিই তাহলে কী থাকে, তাহলে cos 2 pi f1 মাইনাস f2 ডিভাইডেড 2 ইন্টু টি, এটি আমরা পেলাম এবং প্লাস মাইনাস 1 পেলাম। এবার আমরা দেখি cos 2 pi f1 মাইনাস f2 ডিভাইডেড 2 ইন্টু টি ইকুয়াল টু, আমরা প্লাস মাইনাস 1 আমরা কোন কোন মানের ক্ষেত্রে পেয়ে থাকি, cos 0 pi 2 pi 3 pi ডট 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 আরও অনেক মান রয়েছে। আমরা তোমরা একটু খেয়াল করে দেখো যে cos 0 মান কিন্তু প্লাস 1, আবার cos পাই অর্থাৎ পাই মানে কি, পাই মানে 180 ডিগ্রি, cos 180 মান কিন্তু মাইনাস 1, আবার এটির মান প্লাস 1, এটির মান মাইনাস 1, যার ফলে প্লাস মাইনাস 1 যেহেতু রয়েছে আমরা এইভাবে মানগুলোকে লিখেছি, আমরা মানে পর্যায়ক্রমে এইভাবে অনেক মান রয়েছে। তাহলে আমরা এবার দুই পাশ থেকে যদি cosটাকে বাদ দিয়ে দিই তাহলে কি থাকলো, 2 pi f1 মাইনাস f2 ডিভাইডেড টি ইকুয়াল টু 0 pi 2 pi 3 pi ডট। এবার যদি আমরা এখান থেকে কী করবো, টি এর মানটা নির্ণয় করবো। আমরা আমাদের উদ্দেশ্যটা কি, যে আসলে কোন কোন সময়গুলোতে বিট সৃষ্টি হয় বা কত সময় পর পর বিট সৃষ্টি হয়, আমরা এখানে টাইমটা বের করবো। তাহলে টিটা যদি আমরা এখান থেকে নির্ণয় করতে চাই তাহলে কি দাঁড়ায়, প্রথমে রয়েছে 0, তাহলে 0 থাকবে, এবার রয়েছিল পাই, তাহলে পায়ের সাথে কী গুণ হবে, আমরা যেহেতু টি বের করছি তাহলে এই উপরে যাবে 2 আর নিচে কোন ডট, 2 pi ইন্টু f1 মাইনাস f2। একইভাবে 2 pi এর সাথেও হবে এই 2 pi f1 মাইনাস f2। একইভাবে 3 pi এর সাথেও 2 ইন্টু 2 ডিভাইডেড f1 মাইনাস f2। এরকম আরও অনেক মান রয়েছে। এবার আমরা দেখি 0, এবার কী দেখলাম আমরা, পাই আর পাই কাটা যাচ্ছে, 2 কাটা যাচ্ছে, তাহলে 1 বাই f1 মাইনাস f2। একইভাবে 2 কাটা যাচ্ছে এবং পাই কাটা যাচ্ছে, তাহলে দেখলাম 2 আছে উপরে একটা, 2 বাই f1 মাইনাস f2। এবং একইভাবে দেখতে পাচ্ছি যে 2 কাটা যাচ্ছে, পাই কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকছে কত, 3 বাই f1 মাইনাস f2 ডট ডট। তাহলে আমরা এই যে সময়গুলো পেলাম, অর্থাৎ এই সময়গুলোতে কিন্তু বিট সৃষ্টি হবে। তাহলে আমরা যদি দেখি যে বিট সৃষ্টির সময়গুলো আমরা পেয়ে গেলাম, তাহলে আমরা দেখি দুইটা বিট, অর্থাৎ এই একটা বিট এবং আরেকটি বিট, তাহলে দুইটি বিটের মধ্যবর্তী সময়, অথবা এটা একটা বিট এটা একটা বিট, আমরা যদি এটা থেকে যে কোনো একটা রাশি থেকে যদি আমরা পূর্ববর্তী রাশিকে বিয়োগ করি, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করতে পারো, অথবা তুমি এটা থেকে এটা বিয়োগ করতে পারো, অথবা এটি থেকে এটিও বিয়োগ করতে পারো, তাহলে যে কোনো একটা রাশি বিয়োগ করে আমরা কী পাবো, যে আসলে ঠিক কত সময় পর পর বিট সৃষ্টি হয়। অর্থাৎ একটি বিট থেকে বা একটি প্রবল শব্দ, এখানে আমরা প্রবল শব্দের ক্ষেত্রে এটা ব্যবহার করেছি, তাহলে একটি প্রবল শব্দ থেকে আরেকটি প্রবল শব্দ তৈরি হতে ঠিক কত সময় ব্যবধান হয়, আমরা যদি তাহলে দেখি কী হয়, যে 1 বাই f1 মাইনাস f2, এত সময় পর পর একটি করে প্রবল শব্দ উৎপন্ন হয়, অর্থাৎ দুইটি প্রবল শব্দের মধ্যবর্তী সময় ব্যবধান হচ্ছে 1 বাই f1 মাইনাস f2। তাহলে তোমরা বিষয়টি আসলে আশা করি পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। এবার আমরা আসি নিঃশব্দ, যেহেতু প্রবল শব্দ নিয়ে আমরা কথা বললাম এবং পরিষ্কারভাবে বিষয়টি ব্যাখ্যা করলাম। এবার আমরা আসি দুইটি নিঃশব্দ কখন কখন তৈরি হয় এবং এই দুটি নিঃশব্দের মধ্যে কতখানি সময়ের ব্যবধান থাকে, এটি আমরা এবার দেখব। তাহলে আমরা এই সংখ্যাটি এখানে লিখে রাখি, আমাদের এটি পরবর্তীতে কাজে লাগবে, f1 মাইনাস f2। এবার আমরা প্রবল শব্দ নিয়ে কথা বলেছি, এবার আমরা নিঃশব্দ, কখন নিঃশব্দ তৈরি হয় সেটি আমরা বলেছিলাম যে দুইটি শব্দ তরঙ্গের প্রায় সমান বিস্তার এবং সামান্য কম্পাঙ্কের পার্থক্য বিশিষ্ট দুইটি শব্দ তরঙ্গের উপরিপাতন ঘটবে এবং তখনই কি হবে, তখনই প্রবল শব্দ অথবা নিঃশব্দ তৈরি হবে। যখন বিস্তার হবে 0 তখনই হবে নিঃশব্দ। তাই বিস্তার, আমরা লব্ধি তরঙ্গের বিস্তার পেয়েছিলাম a, বিস্তার হবে 0, তাহলে আমরা বিস্তারের মানটা বসিয়ে দিলাম, এটি হচ্ছে বিস্তারের মান, কী হবে 2a cos 2 pi f1 মাইনাস f2 ডিভাইডেড কত 2, সাথে রয়েছে একটা টি, এটি ইকুয়াল টু কত, আমরা 0 লিখতে পারবো। তাহলে আমরা যদি 0টাকে এই পাশে পার করে দিই তাহলে কী থাকে, cos 2 pi f1 মাইনাস f2 বাই 2 ইন্টু টি। তাহলে আমরা
এই 280 এই পাশে পার করে দিলাম, এটা 0 হয়ে গেল। এবার আমরা দেখি cos 2 পাই f1 মাইনাস f2 ডিভাইডেড 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা এই cos 0 আমরা 0 পেলাম। cos কোন মানে cos-এর কোন কোন মানগুলো আসলে মানে cos-এর কোন কোন মানের জন্য আসলে আমরা 0 পাবো সেগুলো আমরা একটু দেখব। যে cos π/2, তারপর আছে 3π/2, আছে কত 5π/2, এরকম আরও অনেক মান আছে। দেখা যায় cos π/2 অর্থাৎ π/2 মানে কত cos 90 মান কিন্তু 0, আবার cos 3π/2 তার মানও 0। এভাবে আমরা দেখতে পারি যে যেহেতু পায়ের মানে 180 ডিগ্রি, তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে দেখতে পারো যে cos-এর এই মানগুলোর জন্য অবশ্যই এখানে 0 পাওয়া যাচ্ছে। তাহলে আমরা দুই পাশ থেকে যদি আমরা cos-টাকে বাদ দিয়ে দিই তাহলে কি পাওয়া যাচ্ছে, তাহলে আমরা একটু দেখি যে 2 পাই f1 মাইনাস f2 ডিভাইডেড 2 ইন্টু টি আমরা পাচ্ছি ইকুয়াল টু কত পাচ্ছি π/2, 3π/2, 5π/2। এবার আমরা আমাদের উদ্দেশ্যটা কি, এই যে নিঃশব্দ, এই যে কখন কখন আসলে নিঃশব্দ তৈরি হয় অর্থাৎ সেই সময়ের মানগুলো আমরা বের করব। তাহলে আমরা দেখি টি এর মান যদি বের করতে চাই তাহলে কি দাঁড়ায়, প্রথমে এখানে কিন্তু π/2 ছিল আগে, সেটির সাথে আমরা কি গুণ হয়ে যাবে, এখানে যেহেতু আমরা এই 2টা উপরে যাচ্ছে এবং এটি নিচে আসছে 2 পাই f1 মাইনাস f2, এটি কিন্তু নিচে চলে আসছে। একইভাবে 3π/2 এর সাথেও কিন্তু এই সংখ্যাটি অর্থাৎ 2 পাই f1 মাইনাস f2, তোমরা এটি বুঝতে পেরেছো নিশ্চয়, কারণ যেহেতু এই 2 পাই আর এইটুকু উপরে রয়েছে এটা নিচে চলে আসলো আর 2টি কিন্তু উপরে চলে গেল। একইভাবে আবার এখানে 5π/2 ইন্টু 2 ইন্টু টয়েস পাই f1 মাইনাস f2, এরকম আরও অনেক মান রয়েছে, আমরা ডট দিয়ে প্রকাশ করলাম। এবার আমরা দেখি যে 2 কাটা যাচ্ছে, পাইও কাটা যাচ্ছে, তাহলে এখানে একটা 2 কিন্তু রয়ে গেল, উপরে 1, তাহলে 2 ইন্টু f1 মাইনাস f2 আমরা এখানে দেখতে পেলাম 2 থাকলো। একইভাবে এখানে 2 কাটা যাচ্ছে, পাই কাটা যাচ্ছে, তাহলে উপরে 3 থাকলো আর নিচে থাকলো 2 ইন্টু f1 মাইনাস f2। একইভাবে তৃতীয় রাশিটি এখানে 2 এবং পাই কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকলো 5 আর নিচে থাকলো কত 2 ইন্টু f1 মাইনাস f2। তাহলে এই মানগুলো আমরা পেলাম। অর্থাৎ এই সময়গুলোতে কি হবে, এই সময়গুলোতে হবে নিঃশব্দ তৈরি হবে। তোমরা আশা করি বুঝতে পেরেছো যে এই সময়টাতে নিঃশব্দ তৈরি হবে। এবার আমরা একটু আগের মতো দেখি যে দুইটি নিঃশব্দের মধ্যবর্তী সময় ব্যবধান ঠিক আসলে কত। একইভাবে আমরা কি করব, এই যে যে কোনো একটি রাশি তুমি ধরে নাও এবং সেটা থেকে আগের রাশি তুমি বিয়োগ করো, তাহলে আমরা কি পেয়ে যাব, দুইটি নিঃশব্দের মধ্যবর্তী সময় ব্যবধান কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমরা এটি বিয়োগ করে দেখা যায় যে 1/f1 মাইনাস f2, অর্থাৎ এটি হচ্ছে দুইটি নিঃশব্দের মধ্যবর্তী সময় ব্যবধান, অর্থাৎ এত সময় পর পর নিঃশব্দ সৃষ্টি হয়। আর আমরা আগের ক্ষেত্রে দেখেছিলাম কিন্তু একই মান, এটি লিখে রেখেছিলাম, এটি কিন্তু দুইটি প্রবল শব্দের মধ্যবর্তী সমান ব্যবধান, অর্থাৎ দুইটি নিঃশব্দ অথবা দুইটি প্রবল শব্দের মধ্যবর্তী সময় ব্যবধান কত, এই যে 1/f1 মাইনাস f2, এই সংখ্যাটি কিন্তু সমান। অর্থাৎ এই দ্বারা কি বোঝায়, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এটি দ্বারা কি বোঝায়, এটি দ্বারা বোঝায় যে এত সেকেন্ডে উৎপন্ন হয় একটি বিট, অর্থাৎ 1/f1 মাইনাস f2 সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা কয়টি, একটি, অর্থাৎ একটি বিট তৈরি হলো। অতএব 1 সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা ঐকিক নিয়ম ব্যবহার করছি, তাহলে কি পাবো, আমরা পাবো f1 মাইনাস f2। এটিকে যদি আমরা n ধরি তাহলে n ইকাল টু f1 মাইনাস f2। যেহেতু f1টা বড়, আমরা f1টির সামনে রয়েছে, তাহলে দেখা যাচ্ছে n হচ্ছে বিট সংখ্যা, অর্থাৎ প্রতি সেকেন্ডে বিট সংখ্যা কিন্তু n। তার মানে কি বোঝা যাচ্ছে যে প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা হচ্ছে শব্দ তরঙ্গ দুটির কম্পাঙ্কের পার্থক্যের সমান। তোমরা আশা করি বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। তাহলে আমাদের ক্লাস আজকে এখানেই প্রায় শেষের দিকে যাব। এবার আমরা তোমাদের জন্য একটু হোমওয়ার্ক দেবো, অর্থাৎ বাড়ির কাজ দিব। তোমরা বাড়ির কাজটি অবশ্যই করবে। যখন আমাদের কলেজ খুলবে, ক্লাস শুরু হবে, আমরা অবশ্যই তোমাদের বাড়ির কাজগুলো কিন্তু আমরা দেখব। তোমরা একটু খাতা বের করো এবং বাড়ির কাজটা লিখে নাও।
বাড়ির কাজ আমরা দুইটি অনুধাবনমূলক প্রশ্ন দেব। যার প্রথমটা হচ্ছে এখনই যেটা আমরা আলোচনা করলাম সেটি। প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট 6টি বলতে কি বোঝো? তাহলে আজকে আমরা আলোচনা থেকে তোমরা যদি মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে এটি অবশ্যই তোমরা পারবে। এবং আরও একটি ছোট্ট প্রশ্ন দেব, সেটি হচ্ছে একসাথে স্কাউট দল ব্রিজের উপর দিয়ে মার্চ করে যাওয়া ঠিক নয় কেন? এই দুইটি প্রশ্নের ব্যাখ্যা আমরা আজকে ক্লাসের মধ্যে দিয়েছি। আশা করি তোমরা এই ক্লাসটি যদি মনোযোগ দিয়ে করে থাকো অবশ্যই তোমরা এই প্রশ্ন দুটির উত্তর তোমরা দিতে পারবে। তাহলে আজকে আমরা এখানে শেষ করব। পরবর্তী ক্লাসে সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা সবাই বাসায় থাকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।